চিকেন বিরিয়ানি যে এত টেস্টি হতে পারে ঠিক এইভাবে না বানিয়ে দেখলে কেউই বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। যদিও বা ঈদ অনেক দিনই কেটে গেছে, আমি অনেক দিন পরেই ঈদের ব্লগটা আপলোড করছি। আর যেহেতু ঈদে অনেক ব্যস্ত ছিলাম তাই ঈদের দিনে সেই রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়। রান্না বলতে গেলে ঈদে তো অনেক কিছুই করা হয়েছিল, যেগুলো সবাই সচরাচর করে থাকে, সিমুই, লাচ্ছা, এগুলো, ফিরনি, তারপর আরও অনেক কিছু নাস্তা। তার মধ্যে আমি বিরিয়ানির ভিডিওটুকু করেছি। বিরিয়ানিটা আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় এই বিরিয়ানিটা, সেই রেসিপিটাই আপনাদের সাথে এখানে শেয়ার করছি। তো দেখতেই পেলেন যে চালটা আর কি আমি ভিজিয়ে নিয়েছি আর পানিটা ওখানে ফুটতে দিয়ে দিয়েছি। আর কিছু পেঁয়াজ বেরেস্তা আমি করে নিয়েছি। এই বিরিয়ানির আর কি এই দুটোই মেন কাজ, চালটা আর পেঁয়াজ বেরেস্তা। এই দুটো হয়ে গেলে বিরিয়ানি অর্ধেক রেডি। বিরিয়ানির জন্য এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, ওতে আমি আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জাফরান। আর আলুগুলো কাঁচাই আলু দিয়েছি, আলুটা কোনো রকম ভাজিনি, একটুও ফ্রাই করা না, পুরোপুরি কাঁচা আলু। তাতে আমি একটু জাফরান দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাও এর মধ্যে পুরোপুরি কাঁচা যাবে। চিকেনটাও কোনো ম্যারিনেশন করা কিচ্ছু না, শুধু সামান্য একটু লেবু দিয়ে মানে মিক্স করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো, আদা রসুন বাটা, আর দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য একটু ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি নুন। পরিমাণ মতো নুন দিতে হবে। আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি ওপর থেকে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, যেটা আর কি হোমমেড ঘরোয়া মশলা আমার। আর এরপর আমি ইউজ করছি এখানে রোজ ওয়াটার। কেওড়া ওয়াটার থাকলে সেটাও ইউজ করা যায়, আমার কাছে ছিল না, তাই জন্য আমি এখানে রোজ ওয়াটারটা ইউজ করেছি। আর এগুলো দেওয়ার পর একটু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর যেই তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটা আমি এতে দিয়ে দিচ্ছি। আর এই তেলটা দিয়ে দেওয়ার পর যদি প্রয়োজন মনে হয় যে আরও একটু তেল দিতে হবে, তাহলে এর থেকে আর একটু বেশি তেলও দেওয়া যাবে, কাঁচা তেল ইউজ করা যাবে। আচ্ছা, এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আর কি খুব বেশি দেওয়া যাবে না, এমন দিতে হবে যেন চিকেনটা আমার সেদ্ধ হয়ে যায়, আর আলুগুলোও যেহেতু কাঁচা, আলুগুলোও যেন সেদ্ধ হয়ে যায় সেরকম, সেই হিসাবে আর কি পানির পরিমাণটা বুঝে দিতে হবে। এরপর আমি এখানে মিঠা আতরটা দিতে ভুলে গেছিলাম, তো এই পর্যায়ে মিঠা আতরটা দিয়ে দিলাম। আর একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনো, আর কিছু লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু কুচো করে রাখা বড় বড় আর কি মানে ফালি করে রাখা টমেটো। এরপর পানিটা ফুটে যেতেই আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিয়েছি। আর চালটা দিয়ে দেওয়ার পরই মানে একবার ফুটে যাওয়ার সাথে সাথেই এই চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, মানে বিরিয়ানি হওয়ার জন্য আর কি দিয়ে দিচ্ছি। মানে এই চালটা আমি সেরকম যে নর্মাল যে বিরিয়ানির মতন ওরকমভাবে কুক করিনি, মানে 70% বা 80% ওরকম কুক করিনি। বিরিয়ানিতে যেহেতু আলু, চিকেন সব কিছুই কাঁচা, তাই চালটাও তো পুরোপুরি কাঁচা দেওয়া যাবে না। তো সেই হিসাবে একবার মতন ফুটিয়ে নেওয়ার পর তারপরে চালটা আর কি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মানে এরকম মেলিয়ে দিচ্ছি চালটাকে, যাতে দমটা ভালো হয়। আর নর্মাল বিরিয়ানিতে যেমন চাল দেওয়ার পর আমরা জাফরান ইউজ করি, তো এখানে সেরকম কোনো কালার আর কি ইউজ করব না। যতটুকু কালার সেই আলুতে দিয়েছিলাম প্রথমের দিকে, সেই কালারেই বিরিয়ানির মধ্যে কালার চলে আসবে। তো এরপর আমি দমে দিয়ে দিই প্রায় 40 মিনিট, মানে 35 থেকে 40 মিনিটের মতন, মানে লো ফ্লেমে দম হবে। এর মধ্যে আলু, চিকেন, ভাত সব কিছুই ভালোভাবে কুকড হয়ে যাবে। এই তো এখানে খুলে দেখাচ্ছি যে আমার এখানে বিরিয়ানিটা একদম হয়ে গেছে। মাঝখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটার ক্লিপটা নেওয়া হয়নি। তো এবার আমি বিরিয়ানিটা সার্ভ করে দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে বিরিয়ানিটা।
বিরিয়ানির কালারটাও খুব সুন্দর এসেছিল আর খেতে তো ভীষণই মজার হয়েছিল। আর এই গরমে বিরিয়ানির সাথে এক গ্লাস মজাদার বুরহানি না হলে তো হয় না। তো এখানে বুরহানির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো বুরহানিটা আজকে আমি বানাচ্ছি না, আজকে বুরহানিটা আমার হাজব্যান্ড বানাচ্ছে। তো এখানে টক দই নিয়েছে, দইটা দিয়ে দেওয়ার পর দইটা একটা উইস্কের সাহায্যে ভালোভাবে এখানে ফাটিয়ে নিচ্ছে। অনেকক্ষণ ধরেই ফাটিয়েছে, অনেকক্ষণ ধরে না ফাটালে না মানে এই বুরহানিটা খেতে অতটা মজা লাগে না, মানে বুরহানিটা অতটা স্মুথ হয় না। আর সামান্য একটুখানি ফাটিয়ে ছেড়ে দিলে দইয়ের মধ্যে যে লাম্পসগুলো থাকে সেগুলো থেকে যায়, আর তখন খাবার সময় ওই লাম্পসগুলো মুখে লাগলে না অতটা খেতেও ভালো লাগে না। এই জন্য এখানে এনে অনেকটা টাইম ধরে আর কি উইস্ক করছে। তো প্রথমে শুধু দই দিয়েই মানে ভালোভাবে উইস্ক করে নিচ্ছে, আর এরপরে মানে পানি অ্যাড করবে। তো পানির জন্য এখানে গরম পানি অ্যাড করিনি, যেহেতু আর কি এটা তখনই খাওয়া হবে, তাই জন্য আর গরম পানি অ্যাড করিনি। আর এমনি নর্মাল গরম পানি অ্যাড করলে তখন বুরহানিটা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমরা খাই। পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা বুরহানিতে দিয়ে থাকি আর কি। এটা হলো পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা আর রসুনের একটা মিক্সচার। এটাকে একটু ভালো করে একটু পানি দিয়ে মানে এরকম পেস্ট করে সেটাই আর কি এখানে দইয়ের সাথে অ্যাড করে দিলাম। আর ওটাও দেওয়ার পর এই যে এরকমভাবে ভালো করে উইস্ক করে নিচ্ছি। উইস্ক করা হয়ে গেলে আবারও যতটা পানি দেওয়ার দরকার ততটা একটু পানি দিয়ে দিচ্ছি। মানে বেশি আর কি পানি অ্যাড না করাই ভালো, যত আর কি বুরহানিটা ঘন থাকবে ততই খেতে মজা হয়। তো এরপরে এখানে নুন অ্যাড করে দিচ্ছি, যতটা আর কি নুন লাগবে। এখানে প্রথমে নর্মাল নুন অ্যাড করেছি, এরপর একটু দিয়ে দিচ্ছি বিট নুন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা একটু বেশি করে অ্যাড করতে হবে টক ভাবটা আনার জন্য। আর একটু ফ্লেভারের জন্য এখানে ভাজা জিরের গুঁড়ো ইউজ করেছি। এই সবগুলো দিয়ে ভালোভাবে এখানে আবারও ফাটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আরেকটা আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সেটা হচ্ছে মানে লেবুর। এখানে পাতি লেবু ইউজ করেছি দুটো মতো। আর এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে আর কি খেতে খুবই টেস্টি হয়েছিল। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাবু এখন খুব ছটপটে বলে তো ঈদের সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি, এই যে একটা ছোট্ট মতো ভিডিও ক্লিপ। আর এর পরের দিনে আমরা চলে যাই আমার বাপের বাড়ি। এই যে আমাদের পাড়াটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। এখানে একটা পুকুর আছে, সেটাকে ঘিরে এরকম সুন্দর লাইটিং করে সাজানো হয় প্রত্যেক বছর ঈদে। খুবই সুন্দর লাগছে দেখতে। কলকাতায় পৌঁছাতেই এই তো এই অবস্থা বাবুর। সব জায়গায় চারিদিকে এরকম লাইটিং দেখে ইয়াসির এত খুশি। এরকম ওখানেও এরকম বিল্ডিংয়ে আর কি লাইটিং করা হয়েছে, তো সেগুলো দেখে এত খুশি হয়ে এরকম দৌড়াদৌড়ি শুরু করেছে। আর এখানে প্রথমে ওর আর কি যেতে না যেতে আর নানুর সাথে খেলতে শুরু করে দিয়েছিল। তো এরপর আমরা আর কি বাবুকে রেখে দিয়ে মানে আমার হাজব্যান্ড, আমি আর আমার বোন মিলে তিনজন মিলে একটু বাইরের দিকে আর কি যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা নিজেরাও এখন জানি না যে এখন আমরা কোথায় যাব। তো নিচে যাব, তারপরে আর কি একটু ডিসাইড হবে কোথায় যাব, তারপর উবের বুক করে আমরা বেরোবো। এখানেই তো বাবু ওর নানুর সাথেই খেলছে এখনও। আর এই চারিপাশে লাইটিং দেখে তো বাবুর খুবই আর কি খুশি। আর সেই রকম এইবারে অতটাও জেদ করেনি যে আর কি আমাদের সাথে যাবে। তো এইখানে আর কি লাইটিংগুলো দেখে অনেক হ্যাপি। আর ওকে তাই জন্য ওর নানুর সাথে ছেড়ে দিয়ে আমরা আর কি উবের বুক করে নিয়েছিলাম। তো উবেরটাও এখানে চলে এসছে। তো আমরা এখানে যাচ্ছি হচ্ছে লা ফেলিস ক্যাফে, যেটা আর কি মানে ঘর থেকে অতটাও বেশি দূরে না, একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় আর কি উবেরে করে। তো সেরকমই আর কি কাছাকাছি একটা লোকেশন দেখে আর কি ক্যাফেটা সার্চ করে এখানে আর কি বেরিয়ে গেছিলাম আমরা। আর এই ক্যাফের লোকেশনটাও খুব ভালো। এই ক্যাফেটা একদম বাইপাসের একদমই সামনে। আর আমি এই ক্যাফের লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা এখানে পৌঁছে গেছি লা ফেলিস ক্যাফে।
এটা একটা রুফটপ ক্যাফে, তো এখানে আর কি ঈদের জন্য অনেক ক্রাউড ছিল, তার জন্য এখানে আমরা নিচে ওয়েট করছিলাম যে ওপরে আর কি ফাঁকা হলে তারপরে একে একে সবাইকে পাঠাবে। তো এই এই ক্যাফেটার না মানে সেপারেট সেপারেট অনেকগুলো জায়গা ছিল, একটাই ক্যাফের মধ্যে না অনেকগুলো থিম টাইপের করে আলাদা আলাদা সেপারেট জায়গা করা আছে। একটা মানে ফ্রেঞ্চ ক্যাফের মতন করা আছে, একটা রুপটপ করা আছে ক্যাফে মানে অ্যারাবিয়ান আর কি সেট আপে। আর একটা জায়গা ছিল যেটা আর কি ডিজে আর হুক্কার জন্য, যেটা আর কি ফ্যামিলিদেরকে নিয়ে যাওয়ার না। আর এমনি আরও একটা জায়গা ছিল যেটা আর কি নর্মাল সবাই আর কি যেতে পারে। তো আমরা এই আর কি অ্যারাবিয়ান যে থিমটা সেটা আর কি চুজ করেছিলাম, তো সেটা একদমই টপে ছিল। তো আমরা ওপরে একদম চলে যাই, আর ওপর থেকে বাইরের ভিউটাও দেখতে অনেক সুন্দর লাগছিল। আর যেহেতু একদম একদম টপে আর কি, তাই জন্য আর কি খুবই সুন্দর হাওয়াও দিচ্ছিল, আর ভিউটাও আর কি খুব সুন্দর দেখতে লাগছিল। এই যে আমরা এখন ওপরে চলে যাচ্ছি। যেহেতু ঈদ ছিল তাই সেই উপলক্ষে আর কি ওপরের মানে ডেকোরেশনটা করা ছিল, ওপরে আর কি ক্লাউডের মতন একটা কিছু করা ছিল, আর তার সাথে লাইটিংয়ের মধ্যে ওই মুনের যে মুন শেপের যে লাইটগুলো সেগুলো দেওয়া ছিল। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর খুবই মিনিমাল একটা মেনু ছিল, যেটা আর কি ঈদের জন্যই রাখা হয়েছিল। মানে ওদের একটা বিশাল বড়সড় একটা মেনু আছে, যেটা এখন যেহেতু ঈদে এত ক্রাউডে রাখা হয়নি, তো ঈদের একটা মেনু ছিল, সেইটার মধ্যে থেকে আমরা কিছু মানে অর্ডার করি। আর যা যা অর্ডার করেছিলাম তার মধ্যে এই তন্দুরের প্ল্যাটারটাই সব থেকে মানে টেস্টি ছিল খেতে। এখানে এসে মোটামুটি আমাদের তিনজনেরই খুবই ভালো লেগেছে, তাই আমরা সবাই বলছিলাম যে অন্য কোনো দিন যখন আর কি ফাঁকা থাকবে তখন আবারও আসবো। এমন টাইমে আসতে হবে যেন আর কি বাইরের সানসেটটা মানে এনজয় করা যায়। আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও ক্লিপ। এটা আর কি আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার খালাম্মাদের ঘরে আর আর ছোটো মামাদের ঘরে। তো এখানে বাবুকে রেডি করে ওর মিমির সাথে আর কি হাঁটছিল, আর এখানে পৌঁছাতে না পৌঁছাতে যে মানে আমার কাজিনের ছেলে মেয়েগুলোর সাথে বাবু বসে গেছে খেলাধুলা করতে। ও যেহেতু সারাক্ষণ ঘরে একা থাকে, তাই জন্য বাচ্চা দেখলেই আসির খুবই খুশি হয়ে যায় আর ওদের সাথে অনেকক্ষণ ধরে খেলে। তো এখানে এদেরকে পেয়ে তো ও অনেকই খুশি হয়ে গেছিলো। তো এদের সাথে অনেকক্ষণ খেলেছে, অনেকক্ষণ এনজয় করে তারপরে আমরা কিছুক্ষণ থেকে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে চলে যাই ছোটো মামাদের ঘরে। তারপর ওখানেও কিছুক্ষণ থেকে আমরা সবাই আবার ঘরে চলে আসি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।